তাহলে প্যাথোফিজিওলজিটা কি? অবস্ট্রাকটিভ জন্ডিসে দেখো, প্যাথোফিজিওলজি হলো বাইল ফ্লো যখন ব্লক হয়ে যায় তখন কি হয়, যে বিলিরুবিন, যেটা কনজুগেটেড বিলিরুবিন, রিফ্লাক্স টু দ্য ব্লাড, এটা ব্লাড সার্কুলেশনে চলে যায়। এবং এই বাইল সল্টসগুলো তখন কি করে, নার্ভ, আমাদের যে নার্ভগুলো আছে বিভিন্ন জায়গায়, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যুতে, এইখানে যে নার্ভ এন্ডিংগুলো আছে, এইখানে যে বাইল সল্টসগুলো ইচিং করে, প্রুরিটাস হয়, ইচিং হয়। ইচিংয়ের কারণ তাহলে আমরা বলবো যেটা হলো বাইল সল্টস। ডিউ টু refluxed bile salts absorbed within the circulation and irritate of the nerve endings. আর যখন এই বাইলটা যখন ইন্টেস্টাইনে যায় না তখন স্টুলের কালারটা কেমন হয়? পেল স্টুল। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে কিন্তু স্টুলটা পেল হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া। স্টুল হবে পেল এবং ইচিং থাকবে, এটা আমরা জানি। এবং এই যে ফ্যাট অ্যাবজর্পশনটা কম হয়, বাইল সল্টস না থাকলে আমরা জানি যে কোন কোন ভিটামিনগুলো অ্যাবজর্ব হয় না বলো তো, কোনগুলা? এ, ডি, ই, কে, অ্যাডেক, তাই তো? ভিটামিন, এই চারটা ভিটামিন কিন্তু অ্যাবজর্ব হয় না। এবং যে কোনো ফ্যাট ইনডাইজেশনের জন্য আমাদের দরকার হলো বাইল সল্টস, যার ফলে এই বাইলটা কি হবে না, এই বাইলটার জন্য আমাদের ফ্যাটগুলো কি হবে না, অ্যাবজর্ব হবে না, ডাইজেশন হবে না ঠিক মতো। এবং যার ফলে যেটা হবে সেটা হলো আমরা বলি যে ফ্যাট ইন দ্য স্টুল ইজ কল্ড কি? Steatorrhea. Steatorrhea is also an important findings for obstructive jaundice. তাহলে পেল স্টুল, স্টিয়াটোরিয়া, ইচিং, হ্যাঁ, এগুলো সব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ফর অবস্ট্রাকটিভ জন্ডিস। এগুলো সব আমরা আলাপ করছি। আচ্ছা, তারপরে ইনভেস্টিগেশন আমরা জানি যে লিভার ফাংশন টেস্ট কী কী ছিল। এখানে আমরা ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসাউন্ড, তাই তো? আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বিলিয়ারি ট্র্যাক্টে কোনো স্টোন থাকলে আমরা এটা ডিটেক্ট করতে পারি। এজন্য বিলিয়ারি সিস্টেমে কোনো স্টোন থাকলে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন শুড বি আল্ট্রাসোনোগ্রাম, নট এক্সরে। এক্সরেতে আমরা জানি সেন্সিটিভ বেশি হলো কিডনি সিস্টেমের স্টোনগুলো। কিডনি সিস্টেমের মোর দ্যান 90% রেডিও ওপেক, আর এখানে হলো অনলি 10% রেডিও ওপেক বিলিয়ারি সিস্টেমে, আর 90% হলো রেডিও লুসেন্ট। যার ফলে যেখানে রেডিও ওপেসিটি বেশি থাকবে সেখানে আমাদের এক্সরে হলো ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। এই জন্য জেনিটো ইউরিনারি সিস্টেমে আমরা এক্সরে করি প্রথম, আর যদি বিলিয়ারি সিস্টেমে কোনো প্যাথোলজি দেখতে চাই আমরা কি করি? আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রামে যদি আমরা না খুঁজে পাই তখন আরও কিছু সেন্সিটিভ টেস্ট আছে, সেটা হলো এমআরসিপি, ইআরসিপি এবং সিটি স্ক্যান। এই তিনটা জিনিসও বোঝা যাবে। এখন এমআরসিপি এবং ইআরসিপি এই দুইটা সম্পর্কে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি যে এই দুইটার মধ্যে ভালো মন্দ কোনটা, কোনটার ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা জানতে হবে সবারই। যদি আমরা এমআরসিপিটা বলি, এমআরসিপি ইজ এ এমআরআই, নাথিং, দিস ইজ নাথিং বাট অ্যান এমআরআই। এমআরসিপিটা হলো এমআরআই, এমআরআইয়ের হেপাটোবিলিয়ারি সিস্টেমকে আমরা বলি এমআরসিপি, ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটিকোগ্রাফি, তাই তো? আর ছবিটাকে বলি আমরা গ্রাম, প্যানক্রিয়াটিকোগ্রাম, ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটিকোগ্রাম ছবি যেটা। তো এই যে এমআরসিপি যেটা করি এটা একটা এমআরআই, তাহলে এমআরআই যেখানে কন্ট্রাইন্ডিকেটেড এমআরসিপিও সেইখানেই কন্ট্রাইন্ডিকেটেড। আমরা জানি যে এমআরসিপি করতে গেলে, এমআরআই করতে গেলে কি কি দেখি রোগীর? হ্যাঁ, পেসমেকার বা কোনো মেটালিক জিনিস যদি থাকে তাহলে সেটা আমরা আগে স্ক্রুটিনি করে যদি থাকে সেগুলো খুলে ফেলতে বলি, ঠিক আছে না? আচ্ছা, এখন এমআরসিপির ভালো দিকগুলো কি আর মন্দ দিকগুলো কি আমরা ইআরসিপির সাথে এটা কম্পেয়ার করব। তাহলে এমআরসিপির ভালো দিক কি? প্রথমে একটা বলো ভালো দিক। এটা হলো একটা নন ইনভেসিভ টেস্ট। এমআরআই কোনো ক্ষতি করে আমাদের? করে না। আল্ট্রাসাউন্ডও কোনো ক্ষতি করে? করে না। এক্সরে করে? করে। সিটি স্ক্যান করে? করে। ইআরসিপি করে না কেন? এই ইআরসিপি করতে গেলে তোমার লাগে না, রেডিও লাগে না? অবশ্যই। ওই টেবিলে, যে টেবিলে সিআর্ম বলি আমরা, যে টেবিলে রেডিও অপাসিটির সিস্টেম নাই সেখানে ইআরসিপিতে হবে না। তোমার ছবি তুলতে গেলে তো ইআরসিপিতে লাগবে,
সিআরএম লাগবে। আচ্ছা, তাহলে অবশ্যই ইআরসিপি, সিটি স্ক্যান অথবা এক্স রে এগুলো ইনভেসিভ, ক্ষতিকর। আর এমআরসিপি হলো ক্ষতিকর না, দিস ইজ নন ইনভেসিভ, 1 নাম্বার কথা। 2 নাম্বার কি, এর উপকারীর দিক কি? 2 নাম্বার উপকারীর দিক আর কি? ভালো দিক আসলে এটাই যে ইআরসিপিটা অতটা অ্যাভেলেবল না, যেরকম এমআরসিপি অ্যাভেলেবল। আমরা জেলা শহরে এমআরসিপি করতে পারি, এমআরআই আছে প্রায় জেলা শহরে আছে, কিন্তু ইআরসিপি সব জেলা শহরে তো নাই, আছে নাই এটা। আর ভালো দিক মন্দ দিক বেশি আসলে। এমআরসিপি অনলি ডায়াগনস্টিক, নট থেরাপিউটিক। এমআরসিপি করে তুমি শুধু এরকম একটা ছবি দেখতে পাবা, একটা ছবি দেখতে পাবা, ওই যে একদম ওই পাশে দেখো ওইরকম একটা ছবি আসবে একদম ডাইনে, এই ছবিগুলো তুমি দেখতে পাবা। ছবির মধ্যে কোনো স্টোন আছে কিনা বা কোনো ফিলিং ডিফেক্ট আছে কিনা এটা বুঝতে পারবা। আদারওয়াইজ তুমি আর কোনো কিছু করার তোমার সুযোগ নেই, তুমি কোনো থেরাপিউটিক কাজ তুমি এখানে করতে পারবে না। আবার এটা যে একেবারে খুব সস্তা জিনিস তাও না, কস্টলি। এমআরআই করতে টাকা লাগে না? ভালোই টাকা লাগে, 10, 12, 15, 20 হাজার টাকা তো লাগে। তাহলে এমআরসিপি কিন্তু কস্টলি, বাট ইট ইজ ইজিলি অ্যাভেলেবল ইন রিলেশন টু দ্য ইআরসিপি, বাট দিস ইজ অনলি ডায়াগনস্টিক, নো থেরাপিউটিক রোল। বলতে হবে কিন্তু এগুলো কিন্তু তোমাদের বলা লাগবে। তাহলে এবার আসো যে ইআরসিপির ভালো মন্দ কী দিক। ইআরসিপির ভালো দিকগুলো বলো আগে। বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক, দুইটাই করা যায়। এবার এই যে ইআরসিপি দেখো এই পাশের এটাই, হ্যাঁ, এই যে এখানে যে গেল ইআরসিপিটা এন্ডোস্কোপির মতো, যে এই যে অ্যাম্পুল অফ ভ্যাটার, এখানে অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে এখান থেকে তোমার আমরা ঢুকে যাই এই যে বাইল ডাক্টে, কমন যে এই যে বাইল ডাক্ট দেখো এপাশে প্যানক্রিয়াটিক ডাক্ট, এক পাশে প্যানক্রিয়াটিক ডাক্ট, এক পাশে বাইল ডাক্ট। যদি ছবি তুলতে চাই তাহলে ছবিও তুলতে পারবো, কোথায় কি ফিলিং ডিফেক্ট আছে, কোথায় স্টোন আছে সেটাও বুঝতে পারবো। ইভেন যদি আমি মনে করি যে ওই স্টোনটা আমি বের করে নিয়ে আসবো, সেটাও পারবো। তাহলে এটা বোথ ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক। আচ্ছা, তাহলে এটা এমআরসিপির চেয়ে ভালো, ঠিক না? তাহলে খারাপ কী দিক আছে? 1 নম্বর হলো ইনভেসিভ, রেডিয়েশনের দিক দিয়েও ইনভেসিভ। আবার আমরা যখন কাজ করতেছি তখনও তো তার মধ্যে যন্ত্র নিয়ে ঢুকতেছি, ওটাও ইনভেসিভ, ওখানেও ক্ষতিকর অনেক কারণ আসতে পারে, পরবর্তীতে আমরা বলবো সেটা। যে যেমন তুমি কমন বাইল ডাক্টে না ঢুকে তুমি ঢুকে গেছো প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে, তখন দেয়ার ইজ চান্স অফ প্যানক্রিয়েটাইটিস। এই প্যানক্রিয়েটাইটিসের কারণে রোগী মারা যায়। সুতরাং এটা ইনভেসিভ 2 দিক দিয়ে, একটা হলো রেডিয়েশন, আবার ডিউরিং ম্যানুভার, হ্যাঁ, ডিউরিং থেরাপিউটিক ম্যানুভার, বোঝা গেছে? তারপরে তোমার আর কি হতে পারে ক্ষতিকর দিক? কস্টলি, এটা কস্টলি, নট অ্যাভেলেবল ইন অল ডিস্ট্রিক্ট লেভেল। তারপরে এটা হলো এক্সপার্টাইজ লাগে, শুধু এন্ডোস্কোপিস্ট হলেই হবে না, এটা এক্সপার্টাইজ লাগবে। তারপরে দেয়ার ইজ চান্স অফ কমন বাইল ডাক্ট পারফোরেশন, দেয়ার ইজ চান্স অফ প্যানক্রিয়াটিক ডাক্ট পারফোরেশন, হতে পারে না? দেয়ার ইজ চান্স অফ প্যানক্রিয়েটাইটিস, তাহলে প্যানক্রিয়েটাইটিস হতে পারে, অথবা ডাক্ট ইনজুরি হতে পারে ডিউরিং প্রসিডিওর, বোঝা গেছে? আর উপকারের দিকের কথা হলো, উপকার এটা হলো অপকার বললাম, যে ডিমেরিটস। মেরিটস কি? তাহলে যে একটা যেটা তোমরা বলছিলা যে বোথ ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক, তাহলে থেরাপিউটিক কী কী কাজ আমরা করতে পারি?
এবার বলো কি কি কাজ করতে পারি? এক নম্বর হলো স্টোন রিমুভাল, স্টোন বের করে নিয়ে আসতে পারি। দুই নাম্বার, হ্যাঁ, স্ফিংটার যদি চিকন থাকে, স্ফিংটার ন্যারো, স্ফিংটেরোটমি করতে পারি। স্ফিংটারটা বড়ো করে দিলাম, বাইল বেরোয় আসলো, রুগী ভালো হয়ে গেল, অথবা কোনো পাথর টাথর হলে বেরোয় গেল, তাহলে স্ফিংটেরোটমি করতে পারি, স্ফিংটারকে বড়ো করে দেয়া। আর কি করতে পারি? হ্যাঁ, ভিতরে যদি কোনো গ্রোথ থাকে ইউ ক্যান টেক বায়োপসি। ব্রাশ সাইটোলজি করতে পারো, ওইখানে যে শেডিং যে সেলগুলো আছে ওইগুলো অ্যাসপিরেশন করে যদি আমরা সাইটোলজি করি তাহলে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা দেখতে পারি। আবার বায়োপসিও নিতে পারি, আবার স্টেন্টিং দিয়ে আসতে পারি। যখন চিকন থাকে ওইটারে মোটা করে ডাইলেট করে ওখানে আমরা স্টেন্ট দিয়ে আসলাম, তাহলে বাইল পাস হয়ে গেল, রোগীর জন্ডিস কমে গেল। তাহলে কত উপকার। এরপরে আবার যদি কোথাও ইনজুরি হয়, হয়তো বাইল ডাক্ট ইনজুরি, ওপেন কেস করতে যেয়ে বাইল ডাক্ট ইনজুরি আছে, এর মধ্যে যদি আমরা একটা স্টেন্ট দিয়ে আসি 1.5-2 মাস রাখলে ওটা হিল হয়ে যায়, তোমাকে আবার কেটে ওই অপারেশনটা করা লাগবে না। তাহলে ডিউরিং ওপেন প্রসিডিওর ইফ বাইল ডাক্ট ইনজুরি stent can be introduced during your ERCP and it will heal automatically. No need of further open surgery. তাহলে দেখো কত কাজ করা যায় এখানে। একটা স্টেন্ট ভিতর যখন দিয়ে যাবা ওর উপর দিয়ে টিস্যু গ্রো করে ওটা তোমার হিল হয়ে যাবে। তাহলে ব্রাশ সাইটোলজি করা যায়, স্ফিংটেরোটমি করা যায়, স্টোন রিমুভ করা যায়, বায়োপসি করা যায়। এরপর হলো যদি ন্যারোয়িং থাকে এটাকে বেলুন স্ফিংটেরোপ্লাস্টি অথবা বেলুন ডাইলেটেশন করে কমন বাইল ডাক্টের ডায়ামিটার বাড়ানো যায়। তারপরে গ্রোথ থাকলে সেখানে আমরা স্টেন্ট দিয়ে আসতে পারি। যদি ইনজুরি থাকে তাহলে আমরা স্টেন্ট দিয়ে আসতে পারি। নো নিড অফ ফার্দার সার্জারি। তাহলে এতগুলো উপকার আছে ERCPর। আর অপকার হলো এটা কস্টলি, নট ইজিলি অ্যাভেলেবল, expertise need, chance of perforation, pancreatitis। আর সিটি স্ক্যান তো আছে, সিটি স্ক্যানও আমরা করে দেখি অনেক সময়। ম্যানেজমেন্ট, এখন এই যে অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগীর ম্যানেজমেন্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগী হাউ উইল ইউ ম্যানেজ, এটা একদম পেইড কোশ্চেন পরীক্ষায়, রিটেনেও আসে, ভাইভাতেও ইনভ্যারিয়েবলি ধরা হয় যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস রোগী তোমার ওয়ার্ডে যদি ভর্তি হয় তুমি কিভাবে অপারেশনের জন্য এই রোগীটা প্রিপারেশান দিবা, ম্যানেজ করবা। একদম এটা একদম ঠোঁটের আগায় রাখতে হবে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো এটা ঠোঁটের আগায় রাখতে হবে, একটা না বলে যেতে হবে একদম। প্রথম হলো দ্য পেশেন্ট শুড বি অ্যাডমিটেড, দ্য পেশেন্ট শুড বি অ্যাডমিটেড ফার্স্ট। অ্যাডমিট করার পরে এরপর রোগীর আইভি লাইন এবং ক্যাথেটারাইজেশন, আইভি লাইন দিয়ে আইভি ফ্লুইড দেবো এবং ক্যাথেটারাইজেশন দেবো। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এই রোগী তো মুখে সব খায়, মুখে খেতে পারে, তাহলে আইভি ফ্লুইড কী জন্য দেবো? আস্তে আস্তে আমরা আসতেছি, হ্যাঁ সেটা তো আছে। অ্যান্টিবায়োটিক দেবো যখন আমি এখানে দেবো, দিনে একবার দেবো একটা অ্যান্টিবায়োটিক, অসুবিধা কী? আমি একটা ভেনের মধ্যে দিয়ে দিলাম, আমার ওই ক্যানুলাটা তো আর রাখা লাগে না, মূলত সেই জন্য না। আইভি ক্যানুলা দিয়ে রুগীটাকে আমরা প্রি অপারেটিভ পিরিয়ডে এ লিটল বিট ওভার হাইড্রেট করে রাখি রুগীটা। হাইড্রেশনটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। দেখা গেল রুগীর অ্যানোরেক্সিয়া থাকে, নৌসিয়া থাকে, ভমিটিং থাকে, সে সাফিসিয়েন্ট পরিমাণ খাইতে পারে না ইচ্ছা থাকলেও, যেহেতু খাইতে পারে না ইচ্ছা থাকলেও বা বমি হয় রুগী অলওয়েজ একটু ডিহাইড্রেটেড হওয়ার টেন্ডেন্সি থাকে। ডিহাইড্রেশন যাতে না হয় এই জন্য এই রুগীটাকে আমরা যাতে মুখে খেলেও যাতে আইভি ফ্লুইড আমরা দিয়ে রাখতে পারি, অন্তত 1.5 লিটার 2 লিটার বডি ওয়েট অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড তার ডেইলি আমরা দিব। এবং প্রিফারেবলি এই ফ্লুইডটা হইতে হবে গ্লুকোজ কন্টেইনিং, ইফ নট ডায়াবেটিক, অথবা ডায়াবেটিক থাকলে নিউট্রালাইজ ডোজে তোমার গ্লুকোজ কন্টেইনিং ফ্লুইড, যেমন 5% ডিএনএস আছে, ডিএ আছে, এগুলো আমরা প্রিফারেবলি দেওয়ার চেষ্টা করি। কেন বলো তো? এটা টু ইনক্রিজ দ্য গ্লাইকোজেন রিজার্ভ অফ দ্য লিভার।
হয় গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড টু ইনক্রিজ দ্য গ্লাইকোজেন রিজার্ভ অফ লিভার। লিভারে গ্লাইকোজেন যাতে গ্লুকোজটা কী হয় গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন যদি তার থাকে তাহলে এই রোগীর অপারেশান বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে তোমাকে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য এই গ্লাইকোজেনটা তার খুব প্রয়োজন হয়ে পড়ে একটা সময় যেয়ে। এই কারণে আমরা গ্লাইকোজেন রিজার্ভটা বাড়াই দিই, এই জন্যই আমরা ডিএনএস ফ্লুইডটা দিই। তাহলে এখানে অ্যান্সারে চলে আসছে যে রোগী যদি মুখেও খায় তারপরেও আইভি ফ্লুইড দেব। কেন? একটা হলো যে প্রি অপারেটিভ পিরিয়ডে আমরা এ লিটল বিট ওভার হাইড্রেট রাখি অথবা অ্যাডিকুয়েট হাইড্রেশনটা মেনটেন করার জন্য আমরা দিয়ে রাখি। এখন বলতে পারো যে স্যার একটু ডিহাইড্রেটেড হলে অসুবিধা কী? রোগীর যদি ক্রমাগত ডিহাইড্রেটেড হয় তাহলে এই রোগীটা যখন তুমি অপারেশন করবা, আমরা একটা জিনিস জানি এখানে হেপাটো রেনাল সিনড্রোম অথবা হেপাটো রেনাল শাটডাউন আছে না? নাম শুনেছ হেপাটো রেনাল শাটডাউন? কী জিনিস? রেনাল শাটডাউন ডিউ টু হেপাটিক কজ। এই লিভারের কারণে একসময় যে কিডনি ফেলিওর হয়ে যায়, সেই পরিস্থিতি যাতে না হয় এই জন্য এই রোগীর ফ্লুইডটা অ্যাডিকুয়েট রাখি এবং ইউরিন আউটপুট যাতে অ্যাডিকুয়েট হয় এই জন্য আমরা ক্যাথেটার দিয়ে রাখতেছি। এখন তুমি বলতে পারো রোগী তো হাঁটা চলাফেরা করে, বাথরুমে যায়, পেশাব করে আসে, তাহলে ক্যাথেটার কী জন্য দেবো? তার অবশ্যই ডেইলি ইউরিন আউটপুটটা বুঝতে হবে, কতটুকু মেজারমেন্ট আমরা করতে পারতেছি, যে দৈনিক কতটুকু ইউরিন হচ্ছে 24 ঘন্টায়, ইউরিনের কালারটা কেমন, এটা কি হাইলি কনসেন্ট্রেটেড হাই কালার ইউরিন নাকি নর্মাল কালার, তাহলে আমি ফ্লুইডটার পরিমাণ বাড়ানো কমানোটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমার কথা বোঝা গেছে? তাহলে আইভি ফ্লুইড দেওয়ারও যৌক্তিকতা আছে, ক্যাথেটার দেওয়ারও যৌক্তিকতা আছে। যদিও রোগী অ্যাম্বুলেটরি, রোগী হাঁটা চলাফেরা করে, রোগী দিতে চাবে না, বলে আর আমি তো বাথরুমে যাই, আমি দিব না ক্যাথেটার। কিন্তু তোমাকে বোঝাইতে হবে জিনিসটা কেন আমি দিচ্ছি তাকে। অনেক রোগী তো দেয় না, নাকে নল দিতে গেলে অনেক রোগী বলে যে না 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 ও নল দেওয়া খুব কষ্ট, নাকে নল দিব না। এখন যদি তার অত্যাবশ্যকীয় প্রয়োজন হয়ে দাঁড়ায় তাহলে তুমি যদি না বোঝাও, রোগী বললো দেবো না আর আমাকে ফোন দিয়ে বললো স্যার রোগী দেবে না, ব্যাস দেই নাই এনজি টিউব, ওটা বললে তো হবে না। কিছু কিছু সময় কাউন্সেলিংটা ইম্পর্ট্যান্ট, যদি সেটা রোগীর জন্য উপকার হয়। বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ আসলাম কি আইভি ফ্লুইড, ক্যাথেটার, এরপরে তোমার কী ধরনের ফ্লুইড দেবো সেটাও জানলাম। এরপরে আসো প্রি অপারেটিভ আইভি অ্যান্টিবায়োটিক দেবো। যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, রোগীর কোলানজাইটিস থাকে, ইনফ্লামেশন থাকে biliary ট্রিতে, তারপরে একটা বড় অপারেশন সামনে করব, এই একটা ইনফেকশান নিয়ে একটা রোগীর কেন আমরা অপারেশনে যাব? তাহলে আমরা প্রি অপারেটিভলি আইভি অ্যান্টিবায়োটিক দেব। বোঝা গেছে? এরপরে আর কি দেব? রোগীর একটা ল্যাকটুলোজ প্রিপারেশন, যেটা অ্যাবোলাক ল্যাকটুলোজ প্রিপারেশান দেব। ল্যাকটুলোজ দিলে রোগীর যে লাভটা হবে সেটা হলো যে তার গাটের স্টুলগুলো আস্তে আস্তে সফটেনিং করে তার গাটটা ক্লিয়ার করবে। আর গাট ক্লিয়ার হওয়াটা জরুরি আছে, কারণ এই রোগীর দেখো ফ্যাট ইনডাইজেশন হচ্ছে, খাবার হজম হচ্ছে না, স্টুলগুলো পড়ে আছে, যদি থাকে কনস্টিপেশন থাকে, ওই স্টুলে যে অর্গানিজমগুলো আছে এই অর্গানিজমগুলো নেগেটিভ, গ্রাম নেগেটিভ আমরা জানি, এগুলো আস্তে আস্তে প্রলিফারেট হবে, ওখান থেকে তোমার কলোনাইজেশন করে আস্তে আস্তে ট্রান্সলোকেশন হয়ে আস্তে আস্তে সিস্টেমিক সার্কুলেশনে যেয়ে তোমার ইনফেকশনের চান্স বাড়াই দিতে পারে। তাহলে আমরা যদি একটা ল্যাকটুলোজ প্রিপারেশন রাখি, তার গাটটাকে ক্লিয়ার করবে, গাটে অর্গানিজমটাকে যতটা পারো মানে তার কমায় রাখবে, ঠিক না? এই কারণে আমরা তার একটা ল্যাকটুলোজ প্রিপারেশান একটা মুখে ওটা দিব, আমরা হয়তো 2 চামচ করে 3 বার বা এরকম একটা কিছু দিয়ে রাখলাম তাকে ল্যাকটুলোজ। এরপরে রোগীর অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, তাহলে রোগীর অবস্ট্রাকশান তো আছে, তাহলে স্পাজমোটিক কন্ট্রাকশান হবে, তাই না? তাহলে রোগী যদি ব্যথা সহ্য না করতে পারে তাহলে তার ব্যথার পেইন কিলার একটা দিতে হবে। কী ধরনের পেইন কিলার দেব? অ্যান্টি স্পাজমোটিক। এক কথায় যে একটা অ্যান্টি স্পাজমোটিক একটা পেইন কিলার তারা দিয়ে রাখবো। এরপর আমরা একটা পিপিআইও দিয়ে রাখি, প্রোটন পাম্প ইনহিবিটর ফর্মে একটা আমরা মুখে দিয়ে রাখি, তার আইভি বা ওরালি যে কোনোভাবেও দিয়ে রাখি। আর কি রাখি এই রোগীর? হ্যাঁ, এস, এই যে ভিটামিন কে সাপ্লিমেন্টেশন। কেন? ওই যে আমরা বলছিলাম যে যেহেতু বাইল সল্টস নাই,
ফ্যাট অ্যাবজর্ব হয় না, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনগুলোও অ্যাবজর্ব হবে না। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন কী কী আছে? এ, ডি, ই, কে। এখন ভিটামিন এ এর অভাবে যেগুলো হয়, রাত টানা হয়, এগুলো তো আমাদের তার যে মানে এখন বলতে পারো যে স্যার ভিটামিন কে নিয়ে কেন এত মাথা ব্যথা? আরও তো 3টা ভিটামিন অভাব আছে। হ্যাঁ, আমাদের অপারেশনের জন্য তো কোয়াগুলেশন প্রোফাইলটা আমার ঠিক করা লাগবে। আরগুলো হচ্ছে, তবে ওগুলো অনেক পরে যে হচ্ছে, এই কারণে আমাদের ওগুলো নিয়ে আমাদের অপারেশনের সাথে সরাসরি কোনো মাথা ব্যথা নেই। এ, ডি আর ই, কিন্তু ভিটামিন কেটা আমাদের ইম্পর্টেন্ট। ভিটামিন কে যদি, এখন কথা হলো ভিটামিন কে কোন রুটে দেব, এটা জিজ্ঞেস করি আমরা। কোন রুটে দেবো? সে তো মুখেও খেতে পারে, আবার আইএমও দেওয়া যাবে, আইভিও দেওয়া যাবে। ভিটামিন কে তো সব রুটেই দেওয়া যায়, একই রকম কাজ করে। কোনাকিয়ন যেটা বাচ্চাদের আমরা মুখে খাওয়াই দিই না জন্মের পরে, তাহলে তার মুখে কাজ করতেছে। আবার অনেক রোগীর আইএমও দেওয়া যাবে, আইভিও দেওয়া যাবে। তাহলে কোনটা ভালো? এইগুলো 90% এই ছেলেমেয়েরা ভুল করে পরীক্ষায়। এটা জিজ্ঞেস করি আমরা তোমাদের একটু ফাঁদে ফেলানোর জন্য, কিন্তু তোমরা ভুল করো। কোন রুটে বলো তো ছেলেরা, বলো তো কোন রুটে দেওয়া ভালো? ইমানের জোর নাই তোমাদের, আস্তে আস্তে। সামনের এটা ঠিক আছে, পিছনের বেঞ্চে দেখো কেউ কিন্তু ওইভাবে শাউটিং করতেছে না। আইভি কেন বলো? আইএম দিলে অসুবিধা কি? আমি বললাম যে না, আমি আইভি দেবো না, আমার আইএম মাংসে দেন, অসুবিধা কি? আইএম দিলেও অ্যাবজর্ব হবে 100%, তাতেও কোনো অসুবিধা নেই। ও বলতেছে আইভি দিলে 100% ব্লাডে যাবে, তাও না। আইএম দিলে স্লোলি অ্যাবজর্ব হবে বটে, কিন্তু পুরাটাই 100% তোমার শরীরে যাবে, কোনো সমস্যা না। তাহলে কি অসুবিধা? হ্যাঁ, এই যে মেয়ে দেখে তো পিছনে, এই মেয়ে ঠিক বলছে। ও বলছে হেমাটোমা হবে। কেন হবে? রোগীর তো ক্লোটিং ফ্যাক্টর অ্যাবনর্মালিটি অলরেডি ডেভেলপ করছে। ভিটামিন কে না থাকলে 2, 7, 9, 10 ফ্যাক্টর 2, 7, 9, 10 ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো লিভারে সিনথেসিস হবে না। হবে 2, 7, 9, 10 সিনথেসিসই হবে না লিভারে, ভিটামিন কে তো নাই। তাহলে ওই রোগীর ভিটামিন কে নাই, তাহলে 2, 7, 9, 10 নাই। তাহলে আমরা জানি যে প্রিন্সিপাল ক্লোটিং ফ্যাক্টর 4টা না, তার মধ্যে তো ফ্যাক্টর 2 আছে। তাহলে ফ্যাক্টর 2 যদি না থাকে, তাহলে তার কি হবে? তার ব্লাড কেমন হবে? ক্লোটিং মেকানিজমটা হ্যাম্পার হবে। তাহলে রক্তটা যেখানেই তুমি ফোটাবা শরীরে, সেখানে রক্তক্ষরণ হবে, হয়ে হেমাটোমা হবে। তাহলে মাংসের মধ্যে দিবা, দেখবা যে ওর হেমাটোমা হয়ে এরকম মোটা হয়ে গেছে, এরপরে অ্যাবসেস হয়ে গেছে। এই কারণে আইএম দেওয়া যাবে না। ওরালি কেন দেওয়া যাবে না? ওরালিতে অ্যাবজর্বই হবে না, কারণ আমরা তো জানি যে ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্ব হওয়ার জন্য বাইল সর্টসই নাই, তাহলে অ্যাবজর্ব হবে না। তো এটা খুব সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষায় ঘুরাই ফিরাই তোমরা বলবা আইএম দিতে হবে। এই কেন আইএম দিতে হবে? এই দেখো এই উল্টাপাল্টা এইসব তোমরা বলো বলে তোমাদের এই যে অনিবার্য ফেল হয়ে যায়। এগুলো ইম্পর্টেন্ট জিনিস। তাহলে নট ওরালি, নট আইএম, অ্যাবসলিউটলি আইভি। আইভি কয়দিন দেব? আইভি ইউজুয়ালি আমরা 3 to 5 days দেই। এবং আইভি যে দিব, এটা কী দিয়ে মনিটর করি বলো তো? এটা যে এটা তার যে উপকার হচ্ছে বা হচ্ছে না, ক্লোটিং ফ্যাক্টর বা ক্লোটিং মেকানিজমটা ঠিক আছে কি না, এখন অপারেশন করা যাবে কি না, কোন প্যারামিটারটা দেখি? বিডিসিটি না, পিটি আইএনআর, প্রথম মেন টাইম উইথ আইএনআর, ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও, আইএনআর। আর পিটিতে প্রথম মেন টাইম, কারণ এখানে ফ্যাক্টর 2 কি প্রথম মেন না? ফ্যাক্টর 2 ফুল পড়ে টপ করে। ফিব্রিনোজেন প্রথম মেন, টিস্যু ফ্যাক্টর, ক্যালসিয়াম, 4টা হলো প্রিন্সিপাল ফ্যাক্টর। তো 2 নম্বর তো প্রথম মেন। এই জন্যে আমরা প্রথম মেন টাইমটা দেখি। প্রথম মেন টাইম দেখা গেল রুগীর নর্মাল হয়তো 12 থেকে 15 সেকেন্ড, রুগীর দেখা যাচ্ছে 30 সেকেন্ড। তাহলে তার প্রথম মেন টাইম বেড়ে গেল না? তাহলে নর্মালের সাথে কম্পেয়ার যদি করি, তাহলে এর বাড়তি হবে। বাড়তি হয়ে গেলে সেটাকে আবার নর্মালে আনতে গেলে তোমাকে এই ভিটামিন কে সাপ্লিমেন্ট দিয়ে দেখতে হবে যে প্রথম মেন টাইম ঠিক আসছে কিনা, নর্মালে আসছে কিনা। 3 থেকে 5 দিন আমরা দেই, আবার অনেক সময় রিপিটও করি। তারপরেও মনে করো রোগীর জন্ডিস এত বেশি, ভিটামিন কে দেওয়ার পরেও লিভার এত ড্যামেজ,
যে ভিটামিন কে দিলেও লিভারের মধ্যে এটা যে ওই ফ্যাক্টরগুলো তৈরি করতে পারতেছে না, তখন আমরা কি প্রিকশন রাখি ডিউরিং অপারেশন? হ্যাঁ, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অথবা ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর, এই যে 2, 7, 9, 10 যদি পাওয়া যায়, আমরা ইউজুয়ালি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ফ্যাসিলিটি নেই, তাহলে কি রাখবো? ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ফ্যাসিলিটি নেই, এত তৈরি করতে গেলে মেশিন লাগে, তাহলে আমরা ফ্রেশ ব্লাড রাখবো। ফ্রেশ ব্লাড, ফ্রেশ ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টরগুলো ফ্রেশ থাকে, যদি ফ্রিজে থাকে তাহলে নষ্ট হয়ে যায়, এই জন্য ফ্রিজের ব্লাড দিয়ে লাভ হবে না। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন, এগুলো আমরা কিন্তু খুঁতি খুঁতায় জিজ্ঞেস করবো আমরা। প্রত্যেকটা মানে ছাত্রছাত্রী কিন্তু এগুলা প্রস্তুত থাকবা, এইগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করব। ওই সময় যদি না বলতে পারো তাহলে কিন্তু সমস্যা। তাহলে আমরা এই যে ভিটামিন কে দিব, কি ফর্মে দেব? আইভি ফর্মে দেব, ইন্ট্রাভেনাস ফর্মে 3 to 5 ডেজ। কি দেখে মনিটর করব? প্রথমে টাইম উইথ INR দেখে 3 থেকে 5 দিনে দেওয়ার পরে যদি নর্মাল না হয় আমরা আবার একবার রিপিট করতে পারি, আবার 5 দিন দিলাম, তারপরে হলো না, কি করব? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা রাখবো অথবা ফ্রেশ ব্লাড রাখবো অপারেশনের সময়। আর লাস্ট অফ অল আরেকটা জিনিস আমরা রাখি, সেটা হলো ডিউরিং অপারেশন ম্যানিটল, আইভি ম্যানিটল, অজমোসল বা ম্যানিটল রাখি। অজমোসল বা ম্যানিটল, ম্যানিটল কী জিনিস? ম্যানিটল অজমোটিক ডায়ুরেটিক্স। কেন রাখি? রোগীর কেন রাখি? আমরা জানি যে হেপাটোরেনাল সিনড্রোম, রেনাল শাটডাউন ডিউ টু হেপাটিক কজ। হেপাটিক কজ একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের রোগীর রেনাল শাটডাউন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কি কি কারণে রেনাল শাটডাউন হয়? একটা হলো যদি রোগী ডিহাইড্রেটেড থাকে এবং প্রপারলি এই রোগীটা রিসাসিটেশন না করা হয়, 1 নম্বর কজ। রোগী প্রি অপারেটিভ পিরিয়ডে যদি ডিহাইড্রেটেড থাকে, অ্যাডিকুয়েট হাইড্রেশন তুমি যদি না দাও, তাহলে এটা এই রোগীর হেপাটোরেনাল শাটডাউন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। একটা হলো ডিহাইড্রেশন যদি থাকে। 2 নম্বর হলো যদি রোগীর সেপটিক কোনো ফোকাই থাকে, সেপসিস থাকে, কোলানজাইটিস এগুলো আছে, তুমি অপারেশনের আগে তুমি আইভি অ্যান্টিবায়োটিক দিলা না, রোগীর কোনো ইনফেকশন কমাই নিলা না, ইনফেকশন যদি থাকে। 3 নম্বর হলো ডিউরিং অপারেশন যদি রোগীর প্রফিউজ ব্লাড লস হয় বা মানে রোগীর যদি প্রেশার কমে যায় ডিউরিং অপারেশন, তোমার দেখা গেল রোগীর অপারেশনের সময় এমনি তো ব্লিডিং টেন্ডেন্সি থাকবেই, এই রোগীর প্রচুর ব্লাড লস হয়ে গেল, তুমি এটা রিপ্লেসমেন্ট দিলা না, আবার রোগীর প্রেশার মনিটর করলা না ঠিক মতো, রোগীর অপারেশন করলাম সেই সময় রোগীর প্রেশার কমে গেল, তাহলে প্রেশার কমে গেলে কি হবে? কিডনিতে ব্লাড কম যাবে, তাহলে রেনাল টিউবিউলগুলোতে আবার এদিকে দেখো এই রোগীর আবার বাইল সল্টস এতে আছে না, ব্লাডের মধ্যে বাইল সল্টস আছে, এই সব জিনিস বা বিলিরুবিন বেশি আছে, এগুলো যে ডিপোজিশন হবে কোথায়? কিডনিতে, রেনাল টিউবিউলে। এই যে বাইল সল্টস বা কনজুগেটেড বিলিরুবিন, এই জিনিসগুলো যে ইট উইল বি ডিপোজিটেড অ্যাট রেনাল টিউবিউলস। এইটা ডিপোজিশন হয়ে আস্তে 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 কী হবে? রেনাল ফিল্ট্রেশনটা গ্লোমেরুলার জিএফআর যেটা আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর কমে কখন? একটা হলো প্রেশার কমে গেলে জিএফআর কমে যায়, আবার যদি যে ছাঁকনিটা যদি বন্ধ হয়ে যায় সেখানেও জিএফআর কমে যাবে, তাহলে ইউরিন আউটপুট কমে যাবে ওই সময়। এই কমতে 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 রোগীর যদি তুমি এইগুলো প্রপারলি মনিটর না করো, তাহলে এই রোগীর আস্তে আস্তে কী হবে? দেখবা যে রোগীর 2 ঘন্টা 4 ঘন্টা ধরে কোনো ইউরিন আউটপুট নাই, অ্যানিউরিয়া, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া। এরপরে যে দেখবা রোগীর ক্রিয়েটিনিন বেড়ে 8-10-এ চলে গেছে, রোগীটা তোমার চোখের সামনে আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, রোগী মারা গেল, একেআই ডেভেলপ করে রোগী মারা গেল। তাহলে দিস ইজ কল্ড হেপাটোরেনাল সিনড্রোম। এ সিনড্রোম থেকে হেপাটোরেনাল শাটডাউন, দেন পেশেন্ট উইল বি ডেড। এই জন্যই প্রি অপারেটিভ অবস্থা থেকে তোমাকে এই রোগীটা খেয়াল করতে হবে এবং অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট দিতে হবে, না দিলে এই রোগীটা আস্তে আস্তে তুমি তাহলে প্রি অপারেটিভ পিরিয়ডে তুমি খেয়াল করলে না, ডিউরিং অপারেশনও রোগীর প্রেশার কমে গেল, ব্লাড লস হলো, তুমি ব্লাড দিলা না, রোগীর দেখা গেলো ইউরিন আউটপুট তুমি খেয়াল করলে না 2-4 ঘন্টা ধরে, এই রোগী কিন্তু আর ফেরাইতে পারবে না। তাহলে এটা হলো আমাদের হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস প্রি অপারেটিভলি। এতগুলো জিনিস তোমাকে ম্যানেজ করতে হবে,
রোগীকে ডিউরিং অপারেশন ফ্রেশ ব্লাড রাখতে হবে, ম্যানিটল রাখতে হবে। ম্যানিটলটা ইউজুয়ালি আমরা আগে দিই না ওইরকম, যেহেতু আমরা ফ্লুইডটা ঠিক মতো দিচ্ছি, ইউরিন আউটপুটটা খেয়াল করতেছি, তারপরেও যদি কম হয় তারপরেও আমরা অনেক সময় ল্যাসিস্টাসিক দিয়ে রোগীর ফ্লুইড বা ইউরিন আউটপুটটা আমরা ঠিক রাখি, কিডনির জিএফআরটা ঠিক রেখে দেই প্রি অপারেটিভ পিরিয়ডে। আর ডিউরিং পার অপারেটিভ পিরিয়ডে তো অবশ্যই আমরা এগুলো খেয়াল রাখবোই।